ওয়াসিফ ক্ষেপে উঠে তেড়ে এলো আদিত্যের দিকে। আদিত্য ওয়াসিফকে একটা থাপ্পড় মারল। ওয়াসিফ ঝনঝন করে উঠল, এরপর ইচ্ছে মতো লাথি মারল। কয়েকজন বডিগার্ড এসে ছুটানোর চেষ্টা করতেই আদিত্য তাদের পায়ে গুলি ছুড়ল। বডিগার্ডরা সবাই আর্তনাদ করতে লাগল। ওয়াসিফকে একটা লাথি মেরে বলল, বল, আমার ওয়াইফের গায়ে হাত তুলেছিস কেন, বল। নাহিদা শিকদার উঠে এসে আচমকা আদিত্যের কলার চেপে ধরতেই আদিত্যের মাথা গরম হয়ে গেল। কলার ছুটিয়ে নাহিদা শিকদারকে একদম জোরে সরে এক ধাক্কা মারতেই নাহিদা শিকদার ফ্লোরে পড়তেই মাথা ফেটে রক্ত বেরোতে লাগল। তিনি আবারও উঠে এলেন, এবার পিস্তল বের করে আদিত্যকে ছড়লেন। আদিত্য সরে গিয়ে নাহিদা শিকদারের 2 পায়ে গুলি করলেন। ওয়াসিফের হাত ভেঙে ফেলল আদিত্য, হাড্ডিটা ঝুলছে। নাহিদা শিকদার আর্তনাদ করছে, কিন্তু আদিত্য কাউকে কাছে এগোতে দিল না। নাহিদা শিকদারের সামনে এসে হাঁটু মুড়ে বসল, চিবুকে এক আঙ্গুল ঠেকনে মুখ তুলে বলল, নন্দিনী শিকদার আমার ওয়াইফ, বুঝেছেন এবার? চিৎকার করে উঠে তিনি বললেন, মিথ্যে বলছো সোয়াইন, ছোট লোকের বাচ্চা। আদিত্যের কি হলো কে জানে, আচমকা নাহিদা শিকদারের গলা চিপে ধরে বলল, আপনি ছোট লোক, আপনার বাবা ছোট লোক, আপনার মা, আপনার ভাই ছোট লোক, আপনার 14 গোষ্ঠী ছোট লোক, আপনি একটা রাস্তার নেড়ি কুকুর। শাট আপ স্টুপিড। আপনার এই যাবতীয় ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন মিসেস শিকদার, নয়তো আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলব। এমনিতে ওটা আমার বহুদিনের শখ, আপনার এই কুখ্যাত জিভটা ছিঁড়ে কুচি কুচি করে কুকুরকে খাওয়ানোর। বলেই আরেকটু চেপে ধরল নাহিদা শিকদারের গলা। শ্বাস বন্ধ হয়ে ছটপট করতে লাগলেন তিনি। আদিত্যের মায়া হলো না, কেন জানি মেরে ফেলতে ইচ্ছে করছে মহিলাকে। আরও শক্ত করে চেপে ধরল। নাহিদা শিকদার ডাঙায় তোলা মাছের মতো তড়পাতে লাগলেন। আদিত্যের শরীরে অসুর শক্তি ভর করেছে জানো, একটু দয়া মায়া হচ্ছে না। রায়হান এগিয়ে এসে বলল, মরে যাবে, ছেড়ে দে তোর মন্ত্রী শাশুড়ি মাকে। শাশুড়ি মাম্মাই ফুট, ডাইনি, রাক্ষসী, ক্ষমতালোভী, অহংকারী মহিলা একটা। বলেই ছেড়ে দিল। নাহিদা শিকদার জোরে জোরে শ্বাস ফেলতে লাগলেন, মরেই যাচ্ছিলেন প্রায়। হঠাৎ নন্দিনীকে পাজা কোলে তুলে চলে যেতে নেয় আদিত্য। নাহিদা শিকদার চেঁচিয়ে উঠে বললেন, আমার মেয়েকে ছাড়ো শয়তান। আদিত্যের মাথায় এবার রক্ত উঠে গেল, এই মহিলা তো ভালো হওয়ার নয়। নন্দিনীকে দাঁড় করালো, এগিয়ে এসে আবারও হাঁটু মুড়ে বসল নাহিদা শিকদারের সামনে। মুখ তুলে বলল, আপনি শয়তান, আপনার 14 গোষ্ঠী শয়তান। তোরা এতগুলো সাহস, তুই আমার মেয়েকে নিয়ে যাচ্ছিস আমাকে মিথ্যে বলে। আপনার জন্য আমার খুব মায়া হচ্ছে মিসেস অহংকারী শিকদার। আদিত্য নন্দিনীর হাত ধরে এগিয়ে গেল স্টেজে। কাজীকে বললেন বিয়ে পড়াতে। কাজী ভয়ে ভয়ে তাড়াতাড়ি বিয়ে পড়ালেন। ওরা দুজন কবুল বলে আবারও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলো সকলের সামনে। ওয়াসিফ কোকিয়ে কোকিয়ে উঠে এলো। ডান হাত ভাঙা থাকায় বাম দিয়ে ছুরি চালাতে নিলে আদিত্য হাত মুচড়ে ছুরিটা নিয়ে হাতের শিরা কেটে দিল। এরপর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে বলল, তুই আমার ওয়াইফকে 2 বার রেপ করতে চেয়েছিস, তুই আমার ওয়াইফের ঠোঁটে গলায় চুমু খেয়েছিস, মিথ্যে অপবাদ দিয়েছিস প্রতিটি মুহূর্তে। তোকে আজ ছাড়ব না রাস্কেল, তোকে আরও আগেই মেরে ফেলতাম, কিন্তু নন্দিনী নিষেধ করেছিল তাই ছাড় দিয়েছি। কিন্তু আমি আদিত্য চৌধুরী ছেড়ে দেব না, আমি এত ভালো মানুষ নই। তোকে আজ এমন হাল করব, রেপ করা তো দূরের কথা, মেয়েদের দিকে তাকানোর সাহসও পাবি না। বলেই মেন পয়েন্টে বেশ কয়েকটা লাথি মারতেই ওয়াসিফ সেন্সলেস হয়ে গেল। আদিত্য সকলের সামনে শক্ত গলায় নন্দিনীকে বলল, তুমি কাকে চাও, এই অহংকারী শিকদারকে নাকি আমাকে, বলো। নন্দিনী উত্তরটা দিতে পারল না। যতই হোক মা। আদিত্য বুঝতে পারল নন্দিনী বলবে না। নন্দিনী কাঁপছে। আদিত্য নিজেই বলল, এই অহংকারী ক্ষমতালোভী মহিলা জীবনেও ভালো হবে না নন্দিনী, বরং এর সাথে সম্পর্ক রাখলে সারা জীবনই আমাদের লাইফটা দুর্বিষহ করে তুলবে। কারণ এই মহিলা কখনোই চাইবে না তুমি ওই বাস্টার্ডকে রেখে আমাকে বিয়ে করে সুখী হও। অস্ত্রসিক্ত নয়নে নন্দিনী মায়ের দিকে তাকালো। হঠাৎ মাকে স্পর্শ করতে নিতেই আদিত্য টেনে নিয়ে এসে বলল, এই মহিলার সাথে তোমার সকল সম্পর্ক আজ এখানে ছিন্ন করলাম। যতদিন না অনুতপ্ত হয়ে নিজের ভুল না শুধরে তোমার কাছে ক্ষমা না চায়, ততদিন এর সাথে সম্পর্ক নেই। বলেই নন্দিনীকে টেনে নিয়ে গেল। নাহিদা শিকদার পেছন থেকে চিৎকার করতে করতে বললেন, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে নিয়ে যেও না।
অতঃপর নন্দিনীকে নিয়েই একটানা দীর্ঘ ২৪ ঘন্টার অধিক জার্নি করে আমেরিকা ফিরে আসে আদিত্য। নন্দিনীর হাত ধরে নিজের বেডরুমে নিয়ে যায়। নিজের শার্ট খুলে আলমারি থেকে নন্দিনীকে একটা শাড়ি বের করে বলল, শাড়ি পরতে পারো? সুতি হলে পারি একটু একটু। আদিত্য হাতের শাড়িটা রেখে একটা লাল টুকটুকে সুতি শাড়ি বের করে বলল, এটা পরে ফ্রেশ হও। নন্দিনী নিজের বিয়ের ড্রেস খুলে শাওয়ার নিয়ে শাড়িটা কোনো মতে পরল। যদিও কুচিগুলো তেমন একটা হয়নি, তবে মোটামুটি হয়েছে। আদিত্য জানে নন্দিনী বাসায় কখনো শাড়ি পরে না, আজ হয়তো তাকে দেখার জন্য বলেছে। নন্দিনী বের হতে আদিত্য এক পলক তাকিয়ে শাওয়ার নিতে চলে গেল। 10 মিনিট পর সেও শাওয়ার নিয়ে বের হলো। ডিনার করে দুজনে শুয়ে পড়ল। আদিত্য নন্দিনীকে কাছে টেনে আনল। গলায় মুখ গুজতেই নন্দিনী ফোপাল। আদিত্য ভড়কে গিয়ে সরে এলো। মুখ তুলে বলল, কি হয়েছে? খারাপ লাগছে তোমার? অভিমানে নন্দিনী চোখ ফিরিয়ে নিল। আমি কোনো অপরাধ করেছি নন্দিনী ফুল? অনেক অপরাধ করেছেন, কষ্ট দিয়েছেন, এখন আদর দেখাচ্ছেন। কি কষ্ট দিলাম? অনেক। আদিত্য মুচকি হাসল। নন্দিনীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, সো সো সরি নন্দিনী ফুল। নন্দিনী ফুঁপিয়ে উঠে বলল, কষ্ট দিয়ে যখন বুকে আসেন তখন কি কষ্টগুলো মুছে যায়? যায় না নন্দিনী ফুল, আমিও খুব কষ্ট পেয়েছি তোমার জন্য। আপনি আমাকে একা রেখে কেন চলে এলেন আদিত্য? ভুল করেছি, সরি। আপনি তো জানতেন আপনাকে আমার কতটা প্রয়োজন। ডানা ভাঙা পাখিটা যেমন মাটিতে আছড়ে পড়ে ছটফট করে ডানার প্রয়োজনে, ঠিক তেমনই। বুঝতে পারলি নন্দিনী ফুল, সরি। ওকে, এবার ঘুমাও, কোনো চিন্তা করে না, আমি আছি তো। একটা কথা বললে আপনি রাগ করবেন না? বলো। আসলেই আমি আয়মান। বলতে হবে না, সব জানি। নন্দিনী বিস্ময় বিমূঢ়। কিছু বলার পূর্বেই আদিত্য বলল, আয়মান ইমেল করেছিল। আপনার রাগ হয়নি আমাদের উপর? দুজনই আমার সবচেয়ে প্রিয় মানুষ, কার ওপর রাগ করব নন্দিনী ফুল? নন্দিনী অবাক হল। আদিত্যের বুকের মধ্যে নন্দিনী ঘুমিয়ে পড়ল। আদিত্য ঠিক করে শুইয়ে দিয়ে কিছুক্ষণ নন্দিনীর দিকে তাকিয়ে রইল। নন্দিনীর কাছে যতবারই সে যায় ততবারই নন্দিনী তাকে সরিয়ে দেয় খুব কৌশলে। আজও কেন দিল আদিত্যের বোধগম্য হল না। মাথা গরম হলেও ঠান্ডা থাকল। উঠে গিয়ে সিগারেট ধরালো। অনেকক্ষণ সিগারেট ফুঁকে নন্দিনীর পাশে এসে ঘুমালো তৃষিত একটা হৃদয় নিয়ে। রায়হান যে কি শুরু করেছে অদিতি ভেবে পায় না। মানুষটা নিজেই তাকে প্রেমের আগুনে নিক্ষেপ করে এখন পোল্টি দিয়ে তানভীকে বিয়ে করছে। অদিতি কিছুতেই মানতে পারছে না। আদিত্যরা আমেরিকা ফেরার 1 সপ্তাহ পরেই আজ রায়হান তানভীর গায়ে হলুদ। আদিত্য আর অদিতি বাদে আদিত্যের পরিবারের সকলেই রায়হানের হলুদে অ্যাটেন্ড করেছে। অদিতি বুক ভাসিয়ে ফেলেছে রায়হান তানভীর হলুদের হাস্যজল কাপল পিকচার দেখে। রায়হান তানভীর সাথে ঘনিষ্ঠ হয়ে বেশ অনেকগুলো পিকচার তুলে অদিতিকে পাঠিয়েছে। সেগুলো দেখার পর থেকেই অদিতি গুমড়ে গুমড়ে কাঁদছে। অন্যদিকে কিছু পিকচার আপলোড করেছে সন্ধ্যায়। ফারাবির সাথে অ্যাড থাকায় সেও দেখতে পেল সবগুলো পিকচার। ফারাবি অনেকক্ষণ যাবৎ তানভীর পিকচারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। রায়হান তানভীর হাস্যজল পিক দেখে ফারাবির কেমন যেন জেলাস ফিল হলো। আয়মানও আমেরিকা ফিরে এসেছে আদিত্যের সাথে। মোটামুটি সে সুস্থ। ফারাবিকে রায়হানদের পিকচার দেখতে দেখে জিজ্ঞেস করল, মন খারাপ কেন? ফারাবি হকচুকে উঠে বলল, কই না তো, বলেই ফোন লক করল। তানভীকে পছন্দ করো মেবি? আরে না, আমার মাথা খারাপ নাকি? তোতা পাখির মতো বকবক করা মেয়েটাকে এমনিতেই আমার সহ্য হয় না। তো খুঁটিয়ে খুঁটিয়ে পিকচার দেখলে যে? ফারাবি অপ্রস্তুত বোধ করল। বেশি কথা বলিস, ঘুমাইলে ঘুমা, না ঘুমালে ভাগ। ফারাবির এমনিতেই মাথা ঠিক নেই। আয়মান আজ ফারাবির বিছানায় ঘুমিয়ে পড়ল। ফারাবি ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। দেখল আদিত্য নিজেও সিগারেট টানছে। বেচারার মনেও অনেক দুঃখ। সব থাকানিক হলো তাদের,
অথচ নন্দিনী কাছে টানে না। আদিত্যের চোখে চোখ পড়তেই সিগারেট সরিয়ে নিল ফারাবি। কিরে, ঘুমাস নাই? এই তো ঘুমাবো। ঘুমাতে যা। ফারাবি রুমে ঢুকে গেল। সারা রাত ফারাবি ঘুমাতে পারল না, ছটপট ছটপট করল। সকালে ব্রেকফাস্ট করতে বসে ফারাবির চোখ মুখ ফোলা দেখে আদিত্য সরাসরি জিজ্ঞেস করল, কেঁদেছিস? না তো। আয়মান উস্কুস কর বলল, ভাইয়া এইসব কি শুরু করেছে ভাইয়া? জানি না। ফারাবির দিকে তাকিয়ে আদিত্য বলল, সমস্যা কি তাহলে এইটা? আদিত্য পানি পান করে আকস্মিক ফারাবির হাত ধরে বলল, চল। কোথায়? রায়হানের বিয়ে অ্যাটেন্ড করবি না? না। আমরা না বন্ধু? ফারাবি মলিন গলায় বলল, আমি যাব না, তুমি যাও। তানভীর বিয়ে ফারাবি দেখতে পারবে না, খুব কষ্ট হবে। মেয়েটার জন্য মায়া লেগে গেছে ঝগড়া করতে করতে। ঝগড়া করতে করতেও যে মানুষ প্রেমে পড়ে তা ফারাবি জানত না নিজে না পড়লে। আদিত্য রেডি হয়ে ফারাবিকে নিয়ে বাংলাদেশে ফিরে এলো। ফারাবির বারণ কানে তুলল না। ততক্ষণে প্রায় রায়হানের বিয়ে পড়ানোর জন্য কাজী এলো। আদিত্য কিছু না বলে আকস্মিক ফারাবির হাত ধরে নিয়ে টেনে এলো। তানভি বলল, ভাইয়া আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই মেয়ে একদম চুপ। তানভি ভয় পেয়ে চুপ হয়ে গেল। অন্যদিকে নিজের প্রাণপ্রিয় বন্ধুকে নিজের হবু বউকে তুলে নিয়ে যেতে দেখে রায়হানের মেজাজ খারাপ হলো। সামনে দাঁড়িয়ে বলল, নিজে তো ঠিকই বিয়ে করে নিয়েছিস, আমার হবু বউকে কেন তুলে নিয়ে যাচ্ছিস? সমস্যা কি তোর? বিয়ে দিতে। বর এখানে, তুই বিয়ে দিবি কার সাথে? এদের কোনো কিছুই ভালো লাগছে না ফারাবির। তানভীর দিকে এক নজর তাকিয়ে চুপ সরিয়ে নিল। ব্যাপারটার কিছুই তানভি বুঝতে পারছে না। কি হচ্ছে এইসব? আর না কুচু আলকাত্রা ড্রামটাকে বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আদিত্য রায়হানকে সরিয়ে দিয়ে তানভিকে নিয়ে চলে এলো কাজী অফিসে। সেখানে ফারাবি তানভীর বিয়ে দিয়ে বাসায় ফিরতেই দেখল রায়হান অদিতিকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। আদিত্যের মাথা গরম হয়ে গেল। এবার সামনে এসে বলল, কি সমস্যা? সর সামনে থেকে, বিরক্ত করবি না। আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছিস? তুই আমার বউকে তুলে নিয়ে গেছিস, তাই আমিও তোর বোনকে তুলে নিয়ে যাচ্ছি। এই থাম। কি? কোথায় নিয়ে যাচ্ছিস? তুই বিয়ে দিতে নিয়ে গেছিস আর আমি বিয়ে করতে নিয়ে যাচ্ছি, সেম টু সেম। বলেই অদিতিকে টেনে হিচড়ে নিয়ে গেল। আদিত্য তপ্তশ্বাস ফেলল, তবে বাধা দিল না। অদিতিরও অভিমান জমেছে রায়হানের উপর। রায়হান অদিতিকে বিয়ে করে বাসায় নিয়ে গেল। নতুন বউয়ের পরনে টপস আর জিন্স। সকলেই বউ দেখতেই বিস্ময় বিমূঢ়ত। রায়হানের বাবা চুপ থাকলেও রায়হানের মা হায় হায় করতে লাগলেন। রায়হান কারো কথায় গুরুত্ব না দিল, অদিতিকে নিয়ে সোজা বাসর ঘরে ঢুকে বেডের উপর ছুঁড়ে ফেলল। আফরোজা চৌধুরী ভীষণ খুশি। মেঘনা চাইতেই এ যেন বৃষ্টি। ফারার জন্য আদিত্যের উপর মনে কষ্ট থাকলেও এবার যেন সেটা লাঘব হয়েছে। তানভিকে খুব যত্ন করে বরণ করে নিয়েছেন চৌধুরী পরিবার। ফারাবির বেডরুমে ততক্ষণে বাসর সাজানো শেষ। তানভিকে বাসর ঘরে বসিয়ে দিল বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলারা। তানভির কেমন যেন লাগছে হুট করে নাকুচু ফারাবিকে বিয়ে করে। বধূবেশে তানভি বাসর ঘরে বসে রয়েছে। ফারাবির কেমন যেন লাগছে নিজের বেডরুমে প্রবেশ করতে আজ তার ভীষণ অস্বস্তি হচ্ছে। আদিত্য বাবা মায়ের সাথে কথা বলে আয়মানকে কল দিয়ে ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ নিজের রুমে ফিরছিল। ফারাবিকে দোনমনো করতে দেখে কানে ফোন রেখে বলল, কি সমস্যা? না কিছু হয়নি, তো দাঁড়িয়ে আছিস যে? মানে ফারাবি কিভাবে বলবে যে ওই ঝগড়ুটে মেয়েটার সামনে যেতে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে? সেখানে আবার রুম এবং বেড শেয়ার করা কতটা অস্বস্তিকর। রুমে যা। এই তো যাচ্ছি। ফারাবি রুমে ঢুকে ডোর অফ করল। ফারাবিকে দেখে তানভি মাথা নিচু করে রইল। হঠাৎ ভীষণ হাসি পেল ফারাবির অবস্থা দেখে। ওদের কথোপকথন সে শুনেছে। আলকাতরার ড্রামটা যে বাসর ঘরে ঢুকছে না অস্বস্তিতে, সেটা তানভি বুঝতে পারল। আদিত্য নিজের রুমে চলে গেল। আজ না বললে ফারাবি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকত। ফারাবিকে চেনা আছে আদিত্যের। ফারাবি একদম অন্যরকম। ফারাবি সোফার উপর বসে রইল, এক পলক তাকালো তানভির দিকে। তানভি বসে আছে স্ট্যাচুর মতো। ফারাবি কি করবে ভেবে পাচ্ছে না, আবার তানভিও কিছু বলছে না। তানভীর থেকে কিছু আশা করাটাও বোকামি, কারণ তাদের বিয়েটা তো স্বাভাবিক নয়। ফারাবির অস্থির অস্থির লাগছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল ফারাবি এখনও সোফায় বসে আছে। তানভি ধৈর্যহারা হয়ে শেষে নিজেই রেগে মেগে উঠে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে ভারী লেহেঙ্গাটা বদলে নিল। ফারাবি তাকিয়ে লইল সেদিকে। শাড়ি পরায় তানভিকে এখন বউ বউ লাগছে, আর মেয়েটা অত্যন্ত সুন্দরী।
তানভি মেকআপ রিমুভ করে লাইট অফ করে বেডের উপর শুয়ে পড়ল। আলকাত্রার ড্রামটা বসে বসে ঝিমাকার না হয় মশা খাক, তাতে তার কি। ফারাবি পড়ল মহাবিপদে। আজকের মতো এত অস্বস্তির জীবনেও তার হয়নি। অন্ধকারে ফারাবি শার্ট বদলে হাত মুখ ধুয়ে ডিস্টেন্স বজায় রেখে তানভীর পাশে শুয়ে পড়ল। অসতর্কাবশত হঠাৎ তানভীর গায়ে ফারাবির হাত লাগলো। তানভীর চেঁচিয়ে উঠে লাইট জ্বালিয়ে বলল, লজ্জা করে না আপনার? ফারাবি হতভম্ব হয়ে বলল, কি করলাম? অসভ্যের মতো স্পর্শ করছেন কেন? ফাজলামি করেন? অসতর্কাবশত লেগেছে, সরি। ইচ্ছে করেই করেছেন? ভেবেছেন আমি কিছু বুঝি না? আশ্চর্য, তুমি তোতা পাখির মতো বকবকার ঝগড়া ছাড়া কিছুই জানো না। ক্যারেক্টারলেস। ফারাবির মাথায় রক্ত উঠে গেল। ক্যারেক্টারলেসের কি দেখলো মেয়েটা? শাট আপ, আজে বাজে কথা বলবে না। বললে কি করবেন আপনি? ফারাবি আগুন চোখে তাকালো। ক্যারেক্টারলেসকে ক্যারেক্টারলেস বলেছি, এভাবে তাকানোর মানে কি? এমনিতেই জোর করে তুলে নিয়ে বিয়ে করেছেন, লজ্জা করেন আপনার? ফারাবির গায়ে খুব করে লাগলো কথাগুলো। সামান্য একটা স্পর্শ লাগতে মেয়েটা কতগুলো কথা শোনালো। আকস্মিক হ্যাঁচকা টান দিয়ে তানভীকে বুকের উপর ফেলল। এই কি করছেন? ছাড়ুন, অসভ্য ক্যারেক্টারলেস। ক্যারেক্টারলেসের ক্যারেক্টারলেসগিরি দেখবে না তানভী? আর কথা বলতে দিল না। তানভীর অধৈর্যরা দখল করে নিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে লাগলো। তানভী ফারাবির বুকে ধাক্কা মেরে ঠোঁটগুলো মুছতে মুছতে ওয়াক ওয়াক করল। ফারাবি আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। তা দেখে তানভী অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, অসভ্য, খারাপ, ক্যারেক্টারলেস, নির্লজ্জ, কিডন্যাপার, নাকুচু আলকাট্রার ড্রাম, তেলের ড্রাম। হ্যাঁ, সব কিছুই আমি। এই জন্যই প্রমাণ করে দিয়েছি। ঠিক করেছি না? তানভী ফুসফুস করতে লাগলো ফনা তোলা সাপের মতো। ফারাবি লাইট অফ করে হ্যাচকা টান দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে। এবার ক্যারেক্টারলেসের ডেমো দেখাবো তোমাকে, তোতা পাখি, কামন। রাত বাজে 12:30, অথচ রায়হানের আসার কোনো নাম নেই। অদিতিকে তখন বেডের উপর ছুঁড়ে কোথায় যেন চলে গেল। রুমে ঢুকতেই দেখল অদিতি সোফার উপর বসে আছে। রায়হান শেরওয়ানি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। ব্যালকনিতে গিয়ে একটা সিগারেটে খেয়ে এলো। দেখল অদিতি পূর্বের ন্যায় বসে আছে। রেগে আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, তবে দেখতে স্বাভাবিক লাগছে। রায়হান বেডের উপর গিয়ে শুয়ে পড়ল। তা দেখে অদিতি অভিমান করে সোফায় শুয়ে পড়ল। সেই দিকে তাকিয়ে রায়হান বলল, কারো ইচ্ছা হলে বেড শেয়ার করতে পারে, আমার কোনো প্রবলেম নেই। যার ইচ্ছে সে শেয়ার করুক। সোজা আঙ্গুলে যে ঘি উঠবে না রায়হান বুঝতে পারল। উঠে অদিতিকে পাজা কোলে তুলে নিতেই অদিতি চেঁচিয়ে উঠে বলল, সমস্যা কি? ছাড়ুন। বিয়ে করেছে আলাদা ঘুমানোর জন্য নাকি? ছাড়ুন বলছি, আমি আপনার সাথে বেডে ঘুমাবো না। রায়হান বেডের ওপর শুইয়ে দিয়ে বলল, কেন? তানভীর বাসর ঘরে আমি ঘুমাবো না। রায়হান অবাক হলো। কত হিংসুটে মেয়ে দেখো। তানভীর নাম লেখা আছে কোথাও? না থাকলেও এটা তানভীর জন্য সাজানো হয়েছে। আমি কিছুতেই ঘুমাবো না বলেই নেমে যেতে নেয়। রায়হান ধরে ফেলে বলল, একবার নামিয়েছ তো তোমার আস্ত খবর আছে। বলেছি না আমি তানভীর বাসর ঘরে কিছুতেই ঘুমাবো না। রায়হান তপ্ত শ্বাস ফেলল। কত হিংসুটে মেয়ে রে বাবা। হিংসামির কিছুই দেখেননি, আর দেখার বাকি নেই। আছে, এই দেখুন। বলেই অদিতি বাসর ঘরের সবগুলো ফুল ছিঁড়ে নিচে ফেলে দিল। ফুল ছিঁড়েই অদিতি হাঁপাতে লাগলো। রায়হান লাইট অফ করে অদিতিকে কাছে টেনে আনল। অদিতির ঠোঁটে চুমু খেয়ে বলল, নিমফুল, বড্ড বার বেড়েছে তুমি। তোমাকে একটু পানিশমেন্ট দিতেই হয়। কাম অন বেবি। অদিতিকে কোনো কথাই বলতে দিল না। ঠোঁট দুটো দখল করে নিল। একসময় স্পর্শগুলো গাঢ় হতে লাগল। আমেরিকা তখন প্রায় দুপুর 12টা। আয়মান রান্না করছে। নন্দিনী ডাইনিংয়ে বসে আছে। ফ্রিজ থেকে চিজ নিতে এসে দেখল নন্দিনীর মুখ মলিন, কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। মন খারাপ তোমার? না। কফি করে দেব? তখন খেয়েছি। আয়মান পপকর্ন ভেজে নন্দিনীর সামনে দিয়ে বলল, খাও, রাতে ঘুম হয়নি তোমার? নন্দিনী পপকর্ন খেতে খেতে বলল, হয়েছে। তোমার শরীর মুখ ফোলা দেখাচ্ছে, স্কিনে র্যাশও হয়েছে দেখছি। নন্দিনী টেবিলে মাথা রাখল। আয়মান বিচলিত হয়ে বলল, নন্দিনী, তোমার শরীর ঠিক আছে? আমার খুব ক্লান্ত লাগছে।
নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। আয়মান অস্থির হলো। নন্দিনীর কপালে হাত রাখতেই চমকে উঠল। শরীরে জ্বর। নন্দিনী আগের থেকেও কেমন যেন শুকিয়ে গেছে, খেতেও চায় না তেমন একটা। নন্দিনীর হঠাৎ মাথা ঘুরে বমি বমি ভাব এলো। বেসিনে গিয়ে বমি করল। আয়মান অস্থির হয়ে বলল, নন্দিনী, তুমি ঠিক আছো? নন্দিনীর মাথা ঘুরে ঝাপসা দেখতে লাগল। বুকটা ধরফর করছে। অনেক কষ্টে বলল, আছি। বলেই নন্দিনী জোরে জোরে শ্বাস ফেলতে লাগল। কুলকুচি করে সোফায় গিয়ে বসল। আয়মান রান্না চেক করে লেমন জুস করে বলল, এটা পান করো, ভালো লাগবে। নন্দিনী জুসটুকু পান করে নিল। আয়মান অনেকগুলো ফল কাটল, আঙুর ধুয়ে প্লেটে দিল। ব্লেন্ডারে আরও গ্লাস ফ্রেশ জুস ব্লেন্ড করে নিল। নন্দিনীকে খেতে দিয়ে বলল, তোমাকে খুব দুর্বল দেখাচ্ছে নন্দিনী, তোমার শরীর কেমন ফ্যাকাশে হয়ে গেছে। নাও, সবগুলো ফ্রুটস আর জুসটা শেষ করবে আধা ঘন্টার মধ্যে। খাওয়া দাওয়া নিয়ে আমি কারো সাথে আপোষ করি না। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বলল, আজ এত রান্না করছেন কেন? আদিত্য আসবে নাকি? ভাইয়া কাল আসবে। তাহলে আজ যে অনেক কিছু, সেটা সারপ্রাইজ। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। আয়মান ডোর খুলতেই নন্দিনী দেখল আদিত্য আর আয়মানের মতো গড়নে বয়স 30-এর মতো একজন পুরুষ আয়মানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া মিস ইউ, কেমন আছো? ভালো। এতদিন পর তোর আসতে মন চাইছে? কি করব বলো, সারাদিন তোর ঘোরাঘুরি ছাড়া আর কিছু নেই। মানুষটা চমৎকার হাসল। নন্দিনী কৌতূহলী হল। আগন্তুক নন্দিনীকে দেখে বলল, শি ইজ নন্দিনী, রাইট? আয়মান নন্দিনীকে বলল, সারপ্রাইজ নন্দিনী। নন্দিনী বিস্ময়ে বিমূঢ়। অনিকে? আয়মান মুচকি হেসে বলল, গেস করো। নন্দিনী ছটফটাল। আয়মান হেসে উঠে বলল, ও আরাবি, তোমার সবচেয়ে ছোট দেবর। আগে তো কখনো দেখিনি, নামও শুনিনি। ও সারা জীবন সবার থেকে দূরে দূরে থাকে, ঘুরতে পছন্দ করে, এই জন্যেই দেখো নাই। আরাবি মুচকি হেসে বলল, হাই। হ্যালো। আয়মান বলল, আদিত্য ভাইয়ার ওয়াইফ। ও রিলি ভাইয়া? ও ভাইয়া বিয়ে করেছে অথচ আমি জানি না, সো স্যাড। 1 সপ্তাহ হয়েছে বিয়ের, জানবি কিভাবে? তোকে ফোনে কেউ পায় নাকি? যা ফ্রেশ হয়ে নে, পরে দুঃখ করিস। নন্দিনীর থেকে আরাবি চোখ সরিয়ে নিল। মৃদু হেসে দ্রুত নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখল আয়মান রান্না করছে। ভাইয়া, কি রান্না করো? নিজেই দেখো। আরাবি ঢাকনা তুলে দেখতে লাগলো। সে ভীষণ খুশি হলো। তার আসার খবর শুনলে আয়মান চেম্বারে কিংবা হসপিটালে যায় না, তার পছন্দের সকল রান্না করে রাখে। আরাবি একটা চামচ দিয়ে সব টেস্ট করে দেখল। ফারা কই ভাইয়া? রুমে। কিছু শুনলাম ওর ব্যাপারে, যেমন কর্ম তেমন ফল। আরাবি ফারার ডোরে টোকা দিল। কিছুক্ষণ পর ফারা এসে ডোর খুলতেই চমকে গেল। আরাবিকে দেখে খুশি হওয়ার বদলে রেগে উঠে ডোর বন্ধ করতে নিলে আরাবি ভেতরে ঢুকে গেল। তা দেখে আয়মান বলল, আরেক পাগল এসে জুটেছে, মাথা শূন্য করবে এবার। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। তপ্তশ্বাস ফেলল আয়মান। ফারা চেঁচি উঠে বলল, লজ্জা করে না মেয়েদের রুমে ঢুকতে? তোমার রুমে ঢুকতে লজ্জা করবে কেবল? বের হও বলছি। শুনলাম ভাইয়ার কাছে পাত্তা না পেয়ে মার খেয়েছ। ফারা তেলে বেগুনে জ্বলে উঠল। আমার রুম থেকে যাও বলছি। আরাবি বেরিয়ে এলো। লাঞ্চ করতে সবাই বসলেও ফারা আসেনি। নন্দিনীর মুখোমুখি হয়ে বসে খাবার ইচ্ছা নেই তার। আয়মান খাবার সার্ভ করছে। নন্দিনী আরাবি দুজনেই বসেছে টেবিলে। ভাইয়া, ফারা খাবে না? মহারানীকে প্রতিবেলা ডেকে ডেকে খাওয়াতে হয়, যা একটু ডেকে নিয়ে আয়। আরাবি উঠে গেল। আয়মান বিড়বিড়ালো, পুরুষ হয়েও রান্না করি, আবার প্রতিবেলা ডেকে ডেকেও খাওয়াবো? কত জমিদারি, সব যেন আমার ঠেকা। আয়মানের বিরক্তিকর মুখটার দিকে তাকিয়ে রইল নন্দিনী। নন্দিনী, খাওয়া শুরু করো। ফারা আরাবির পেছন পেছন এলো। নন্দিনী তাকালো না। ফারাও এক পলক দেখে চোখ সরিয়ে নিল। সবাই খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক কথা বললেও ফারা ছিল নির্লিপ্ত, যেন একটা স্ট্যাচু।
বিকেলবেলা আয়মান আর আরাবি গিটার বাজিয়ে গান গাইছে। নন্দিনী একটু ঘুমিয়েছিল। গিটারের শব্দ শুনে উঠে এলো, দেখল দুভাই গান গাইছে। নন্দিনীকে দেখে আরাবি ডাক দিয়ে বলল, ভাবি, গান শুনলে আসো। ভাবি ডাকায় নন্দিনীর কেমন যেন লজ্জা লাগল। আরাবি তার থেকেও বয়সে কত বড়, আবার ভাবি ডাকছে। নন্দিনী হাত মুখ ধুয়ে আয়মানের ব্যালকনিতে এলো। ব্যালকনিটা বড় সড়ো। নন্দিনী বসল। হঠাৎ বাইরের দিকে চোখ পড়তেই দেখল 3টি হরিণ ঘাস খাচ্ছে। নন্দিনী ভীষণ অবাক হল। আয়মানের ব্যালকনিতে হঠাৎ একটা কাঠবিড়ালি এলো। আয়মান উঠে গিয়ে 3-4 রকমের বাদাম মিক্সড করে নিয়ে এসে কাঠবিড়ালিকে দিল। নন্দিনী আরেকটু অবাক হল। কাঠবিড়ালিটা খুব দারুণ। ও কি প্রতিদিন আসে? আরাবি বলল, ভাইয়াকে দেখলেই হলো, বাদাম খাওয়ার জন্য আসে। ও। আয়মান চেয়ারে বসতেই আরাবি বলল, শুনলাম তুমি নাকি মেজো ভাইয়ার সাথে ফ্রেন্ডশিপ করেছো। নন্দিনী মুচকি হাসল। হ্যাঁ। তাহলে আমি কি তোমার বন্ধু হতে পারি? হুম। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করো। আরাবি হাত বাড়িয়ে দিল। নন্দিনী হাতের উপর হাত রেখে বলল, ফ্রেন্ডশিপ। আয়মান মৌন রইল। আরাবি মুচকি হাসল। সেও বলল, ফ্রেন্ডশিপ। কিছু সময় পর আরাবি হঠাৎ বলে উঠল, ভাবি, তুমি নাকি গান গাইতে পারো। নন্দিনী লাজুক হাসল। পারি, একটু একটু। একটা গান গাও প্লিজ। না না। কি না না? ভাইয়ার সাথে গাও দুজনে, আমি গিটারে সুর তুলি। নন্দিনী দোনোমনো করল। আরাবি বারবার রিকোয়েস্ট করল। এরপর নন্দিনী রাজি হল। অতঃপর গলা পরিষ্কার করে ওরা দুজনে গান ধরল। তুমি ছাড়া এই পৃথিবী শূন্য মনে হয়, আমার পৃথিবী তুমি ছাড়া আর কেউ নাই। ফারা ওর ব্যালকনি থেকে এদিকে তাকিয়ে রইল। এতক্ষণ ওদের গান শুনল। গান শেষ হতেই চলে গেল। নন্দিনী হঠাৎ জোরে জোরে শ্বাস ফেলে পেট ধরে আর্তনাদ করে উঠল। আয়মান ঘাবড়ে গিয়ে বলল, নন্দিনী, কি হয়েছে তোমার? নন্দিনী চোখে মুখে ঝাপসা দেখতে লাগল। শ্বাসকষ্ট উঠল। ওরা দুই ভাই অস্থির হয়ে গেল। আরাবি বলল, ভাবি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমার মাথা ঘুরছে, কোমরের দুই পাশে ব্যথা আর তলপেটেও প্রচণ্ড ব্যথা করছে। বলেই বমি করল। নন্দিনী হঠাৎ সেন্সলেস হয়ে পড়ল। আয়মান অস্থির হয়ে বলল, আরাবি, গাড়ি বের কর, নন্দিনীকে হসপিটালে নিতে হবে। আয়মান নন্দিনীকে পাজা কোলে তুলে নিল। নন্দিনী শুকিয়ে কেমন যেন হয়ে গেছে, ওজন হ্রাস পেয়েছে। নন্দিনীকে দ্রুত হসপিটালাইজড করা হলো। ডক্টর বেশ কয়েকটা টেস্ট দিয়েছে নন্দিনীর জন্য। দুভাই মিলে সেগুলো টেস্ট করতে দিল। সারা রাত আয়মান ঘুমাতে পারেনি। চিন্তিত হয়ে কেবিনে বসে রয়েছে। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। এরপরের দিন রিপোর্টগুলো হাতে পেয়ে আরাবি কেবিনে ঢুকল। আয়মানকে অনুভূতি শূন্য হয়ে বসে থাকতে দেখে হতাশ শ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। আরাবির উপস্থিতি টের পেয়ে জিজ্ঞেস করল, রিপোর্ট এনেছিস? আরাবি ঘাবড়ে গেল। আয়মান এক পলক তাকালো। আরাবির মুখ মলিন এবং থমথমে। কি হলো? রিপোর্টগুলো দে। আয়মান নিজেই টেনে নিল রিপোর্টগুলো। আরাবি আর দাঁড়ালো না, বেরিয়ে গেল কেবিন থেকে। একজন ডক্টর হবার দরুন রিপোর্টগুলো চেক করতে আয়মানের অসুবিধা হয়নি। আকস্মিক মাথায় আকাশ ভেঙে পড়ল। আয়মান চিৎকার করে উঠল। নন্দিনীর ঘুম ভেঙে গেল। আয়মান রিপোর্টগুলো ছুঁড়ে ফেলল। চিৎকার করে বলল, মিথ্যা, সব মিথ্যা, এটা কিছুতেই হতে পারে না। আরাবি করিডোরে দাঁড়িয়ে রইল। বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। কেন যেন খুব বিষণ্ণ লাগছে তার। এই তো গতকালই হাসি খুশি মেয়েটার সঙ্গে দেখা, তারপর দিবর থেকে বন্ধুত্ব হলো দুজনের, অথচ আজই এমন কিছু শুনতে হবে আরাবি ঘুণাক্ষরে ভাবতেও পারল না। আরাবি নিজেও একজন ডক্টর। রিপোর্টগুলো পেয়ে সর্বপ্রথম সে নিজেই চেক করেছিল। নন্দিনী আতঙ্কিত হয়ে তাকালো আয়মানের দিকে। আয়মান দিকবিদিক শূন্য হয়ে উঠে আসতেই নন্দিনী নিজের দুগালে হাত রাখল। আয়মান হাত সরিয়ে দিয়ে এক গালে হাত রেখে বলল, তুমি অসুস্থ, এটা কেন লুকিয়েছ ঝিনুকমালা? নন্দিনী চোখ বন্ধ করে রইল। এজন্যই কি তুমি সুইসাইড করতে চাইতে? জলপ্রপাতের ন্যায় নোনা জলে গড়াতে লাগলো নন্দিনীর গালবে। তপ্ত জলে ভেসে গেল আয়মানের চিবুকও। নন্দিনীর মুখ আজলায় তুলে কান্না সিক্ত গলায় বলল, ঝিনুকমালা, তুমি আমার কাছে কেন লুকালে বলো? আমরা না ভালো বন্ধু হলাম, তাহলে কেন লুকালে?
নন্দিনীর অসুস্থতার খবর পাওয়া মাত্রই আদিত্য আমেরিকায় ফিরে এলো। তার সাথে এলো আদিত্য, অদিতি, মেহরাব, ফাল্গুনী এবং ফারাবি, তানভিও। ভাগ্যিস অদিতির জন্য আদিত্য, ফাল্গুনির জন্য ফারাবি আর তানভীর জন্য রায়হান অ্যাপ্লাই করে রেখেছিল 5 বছর পূর্বে। যদিও ইতিমধ্যে তারা ভিসা পেয়ে গিয়েছিল, তাই নন্দিনীর অসুস্থতার কথা শোনা মাত্রই সবাই চলে এলো। আদিত্য নন্দিনীর কেবিনে প্রবেশ করতেই দেখে আয়মান নন্দিনীর মুখ তুলে ধরে আছে। কারো উপস্থিতি টের পেতেই আয়মান সরে এলো। নন্দিনীর এতটা কাছে আয়মানকে দেখে আদিত্যের কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল, বুকটা ধরফর করছিল। আয়মান কিছু না বলে আদিত্যকে বেরিয়ে গেল। অসহ্য লাগছে তার সবকিছু। আদিত্য এক পলক তাকালো আয়মানের দিকে। উস্কো খুস্কো এবং কেমন বিধ্বস্ত আর চোখ মুখ ফোলা দেখাচ্ছে, চোখগুলো রক্তাভ। এত না ভেবে আদিত্য নন্দিনীকে উঠে বসালো, নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে অনেকগুলো চুমু খেলো হাতে, গালে, কপালে। নন্দিনী ফুল, কি হয়েছে তোমার? অসুস্থ হয়ে পড়লে কিভাবে? নন্দিনী কিছু বলতে পারল না, কেমন যেন বুক ঠেলে কান্না আসছে। আদিত্য মাথায় চুমু খেয়ে বলল, আমি এসে গেছি তো, ভয় পাই না নন্দিনী ফুল। নন্দিনী হঠাৎ শব্দ করে কেঁদে উঠল। আমি আর বাঁচব না বোধহয় আদিত্য, আমার সাথে আপনার একটা ছোট্ট সংসার করা হবে না মনে হয়। করিডোরে আয়মান আর আরাবি দাঁড়িয়ে রইল। নন্দিনীর কথাগুলো শুনতেই আয়মানের কলিজাটা ছ্যাঁত করে উঠল। দূর পাগলি, কে বলেছে এমন কথা? এমন কথা বলতে নেই নন্দিনী ফুল, আমাদের এখনো কত কি করা বাকি। বুক ঠেলে নন্দিনীর এত এত কান্না এলো যে আদিত্যের চোখ দিয়েও টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদিত্য শক্ত করে চেপে রাখল বুকে, যেন পরাণ পাখিটা উড়াল দেবে বুকের পিঞ্জারি ছেড়ে। আদিত্য কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে বলল, এমন কথা আর কখনো বলো না নন্দিনী ফুল, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, গড প্রমিস। অনেক হয়েছে তোমাকে ছেড়ে একা থাকা, আর না। নন্দিনী শরীরের ভার ছেড়ে দিল, কেমন দুর্বল লাগছে তার, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ কেবিনে নক পড়ল। আদিত্য বিরক্তি নিয়ে সরে দাঁড়ালো। কেবিনে প্রবেশ করল ডক্টর হ্যারিসন মিল্টন আর একজন নার্স। আদিত্যকে দেখে মুচকি হাসল। নন্দিনীকে চেক আপ করে রিপোর্টগুলো উল্টে পাল্টে চেক করতেই মুখটা মলিন হয়ে গেল ওনার। একবার নন্দিনীর দিকে তাকালেন। মেয়েটা বিদেশিনীদের মতো রূপবতী না হলেও মায়াবতী তো বটেই। একটা দীর্ঘ শ্বাস ফেলে ডক্টর গম্ভীর স্বরে নন্দিনীকে জিজ্ঞেস করলেন, তোমার কি প্রায় শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয়? নন্দিনী দুর্বল গলায় বলল, হ্যাঁ। শেষ কবে জ্বর হয়েছিল? এই তো সপ্তাহ 2 পূর্ব। আচ্ছা, কখনো কি তোমার বুক চেপে ধরে এসেছে, যেমন দম বন্ধ বা শ্বাসকষ্টের মতো? হ্যাঁ। রক্ত দিয়েছ কয়বার? অনেকবার। ডক্টর কি বলেছিলেন? হিমোগ্লোবিন কম। সেন্সলেস হয়েছে কখনো? হ্যাঁ, অনেকবার। কোমরের 2 পাশে এবং তলপেটে ব্যথা হয়? হ্যাঁ। প্রস্রাবের সাথে ব্লাড যায়? নন্দিনী মাথা নাড়ালো। আদিত্য চমকে উঠে রিপোর্টগুলো হাতে নিতেই আরাবি এসে বলল, রিপোর্টগুলো লাগবে, এদিকে দাও, মেডিসিন আনতে হবে। বলেই আরাবি রিপোর্টগুলো নিয়ে বেরিয়ে গেল। ডক্টর এবং আদিত্য হতভম্ব হয়ে গেল। আদিত্য প্রতিক্রিয়া করল না। আদিত্য ডক্টরকে সবে কিছু জিজ্ঞেস করতে নেবে তার পূর্বেই আয়মান এসে বলল, ডক্টর, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে, প্লিজ কাম অন। আয়মান নিজেই ডক্টরের হাত ধরে টেনে নিয়ে গেল। ডক্টর ভীষণ অবাক হলেন। অবাক হলো আদিত্য নিজেও। ডক্টর যেতেই অদিতিরা নন্দিনীর কেবিনে প্রবেশ করল। ওরা সবাই সোজা হসপিটালে চলে এসেছে। অদিতি ঝাঁপিয়ে পড়ে ডুকরে কাঁদতে লাগলো। নন্দিনীর মুখটা মলিন হয়ে গেল। অদিতি কাঁদতে কাঁদতেই বলল, নন্দু, তুই কিভাবে অসুস্থ হয়ে পড়েছিস বলতো? নিজের একটুও যত্ন নিস না, তাই না? নন্দিনী মলিন হাসল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।